28 ফেব্রুয়ারি 1948 সাল, মোহনদাস করমচাঁদ গান্ধীর মৃত্যুর 4 সপ্তাহ পরে এই কলকাতায় ভারতের কমিউনিস্ট পার্টি মানে সিপিআই, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, তাদের সম্মেলনে গৃহীত হলো বিটি রণদ্বীপের লাইন। কি সেই লাইন? বিটি রণদ্বীপের লাইন ছিল সশস্ত্র সংগ্রাম, বিপ্লবের লাইন। কেন? কারণ তারা মনে করলেন যে স্বাধীনতা আমরা পেয়েছি 1947-এ তা মিথ্যা, ये आजादी झूठी है, মিথ্যা। এবং বাদ গেলেন কে? পিসি যোশী। তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন যে স্বাধীনতা আমরা পেয়েছি তার পেছনে জওয়াহরলাল নেহরু, আম্বেদকর থেকে গান্ধী, প্যাটেল, তাদের অবদান আছে এবং এই স্বাধীনতাকে নিচু চোখে দেখা ঠিক নয়। অতএব তিনি বাদ। আজকে হঠাৎ এই প্রসঙ্গ কেন আছে আপনাদের বলছি একটু পরে, অপেক্ষা করুন। স্পেনের কমিউনিস্ট নেতা, তাত্ত্বিক নেতাও বটেন, সান্টিয়াগো ক্যারিলো, তিনি একটা বই লিখলেন ইউরো কমিউনিজমের উপরে এবং সেই বইটা রিভিউ বেরোলো জওয়াহরলাল নেহরু ইউনিভার্সিটির ম্যাগাজিনে। সেই ম্যাগাজিনে বেরোলো, ক্যারিলো বইতে লিখেছেন কিভাবে আগামী দিনের কমিউনিস্ট পার্টিদের চলার উচিত হবে। এই যে তিনি লিখলেন সেই বইয়ে, তিনি বললেন যে কমিউনিস্ট আন্দোলনকে নতুন পথে হাঁটতে হবে, তাদের আধুনিক হতে হবে, নতুন পথের প্রয়োজন। কি কি সেই পথ, সে ব্যাপারে তিনি বিস্তৃত বলেছিলেন এবং তার রণদ্বীপের একেবারে পছন্দ হলো না, তীব্র সমালোচনা করে লিখলেন যে এই ক্যারিলো আসলে একজন রিভিশনিস্ট, সংশোধনবাদী। তারপর কোথায় গেল বলছি আপনাদের। এটাও আজকে খুব প্রাসঙ্গিক, কেন সেটাও বলছি। নমস্কার, আমি গৌতম বন্দ্যোপাধ্যায় আর আপনারা দেখছেন গৌতম ম্যানেজি অফিসিয়াল। আজকে আমি যে কথাটা বলতে চাইবো সেটা হচ্ছে খুব প্রাসঙ্গিক। বাংলা রাজনীতি কোথায় দাঁড়িয়ে আছে না তাই নিয়ে নয়, এই শাসক দল তৃণমূলের রাজনীতি নিয়ে কিচ্ছু বলছি না, আমি বলতে চাইছি বিরোধী রাজনীতি নিয়ে। এই বাংলায় বিরোধী রাজনীতির পরিসরটা এতই কমে আসছে, এত সংকীর্ণ হচ্ছে যে তা কিন্তু আমাদের গণতান্ত্রিক কাঠামোর পক্ষে যথেষ্ট চিন্তার। কেন বলছি এ কথা? কারণ এখানে মূলত 34 বছর ধরে আমরা দেখেছি বামেরা রাজত্ব করেছে এবং বামেরা যখন রাজত্ব করেছে তখন কিন্তু অন্যদিকে অন্য ফোর্স বলতে যাচ্ছিল, কংগ্রেস ছিল মূলত, তারপরে তৃণমূল এসেছে, কিন্তু ছিল বিরোধী যে শক্তি তা ছিল। এখন বিরোধী শক্তি ক্ষীয়মান নয়, অপসৃয়মান, নষ্ট হয়ে যাচ্ছে। অনেকে বলবে না তা তো নয়, ভারতীয় জনতা পার্টি আছে। হ্যাঁ আছে, ভারতীয় জনতা পার্টি আছে, কিন্তু ভারতীয় জনতা পার্টি ক্রমেই ক্ষয়িষ্ণু, নষ্ট হচ্ছে। তার আগে আমি বলতো বামেদের রাজনীতি নিয়ে। বামেরা কেন বারবার মুখ থুবড়ে পড়ছে? হোঁচট খাওয়া একে বলে না, মুখ থুবড়ে পড়া। তার থেকে উঠতে পারবে? অনেকেই বলছেন, বেশিরভাগ মানুষ, সিংহভাগ মানুষ বলছেন আর উঠতে পারবে না। এটা বলা খুব মুশকিল, কারণ রাজনীতিতে কোনো কথাই বলা যায় না এটাই হবে এটাই হবে না, কেউ বলতে পারে না, নোবডি ক্যান সে। আমিও বলতে পারবো না, আমি একজন সাংবাদিক হিসেবে অন্তত ব্যাখ্যা করতে পারি কেন এই রাজনৈতিক পরিসরটা বাড়ছে না এবং কিভাবে বামেদের রাজনীতি আজকের দিনে প্রাসঙ্গিক হতে পারে, সেটা খুব ইম্পর্টেন্ট। এই যে পশ্চিমবঙ্গের যে রাজনীতি আমরা বরাবর দেখেছি, তার মধ্যে ভারতীয় জনতা পার্টি এখন যা দেখতে পাচ্ছি, বঙ্গ বিজেপি যাকে বলে, এবং এই ভারতীয় কমিউনিস্ট পার্টি, মার্কসিস্ট সিপিআইএম, এখন তাদের মধ্যে একটা মিল আছে। মিলটা অন্য জায়গায়। কোথায় মিলটা বলছি? স্ট্রাকচারালি, কাঠামোগতভাবে দুদলই আদর্শে বিশ্বাস করে। একদল দক্ষিণপন্থী আদর্শে, একদল বামপন্থী আদর্শে, এটা আমরা জানি। আরেকটা জায়গা তো মিল আছে, সেটা হচ্ছে দলীয় সংগঠন। দুই দলই দলীয় সংগঠনে বিশ্বাস করে। ভারতীয় জনতা পার্টির একটা সুবিধা আছে, তাদের হয়ে আরএসএস, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, ওদের হয়ে বিরাট একটা কাজ করে দেয়। ওদের সংগঠনে একটা সামাজিক সংগঠন হিসেবে আরেকটা প্যারালাল একটা ধারা, সমান্তরাল একটা ধারা চালিয়ে যায়। ধর্মের যে তাস যাকে বলি আমরা, বিজেপি যেটা খেলে, সেই তাসটা কিন্তু সুচারুভাবে আরএসএস খেলে, খুব কৌশলে।
এবং বিজেপি সেটাকে ক্যাশ করে। এরপরে বিজেপি যখন পাওয়ারে এসেছে তখন ওদের দলীয় সংগঠন অনেক বেড়েছে, টাকা পয়সা তো আছেই, এটা হলো তাদের ব্যাপার। কিন্তু বামেদের কি হলো? আমি মূলত সিপিআইএম সম্পর্কে বলবো, কেননা অন্য যে দলগুলো আছে বামেদের, তাদের আজকাল আর বিশেষ দেখাই যায় না, প্রায় উবে গিয়েছে তারা। ফরওয়ার্ড ব্লক বলি, আরএসপি বলি, এদের কোথায় দেখতে পাই? সিপিআইএম মানে আলিপুন্দি স্ট্রিট, এই আমরা জানি। সেই সিপিআইএমও ক্রমেই একটা সাইনবোর্ডে পরিণত হচ্ছে। তাহলে কি তারা টিকবে? কোনোদিন উঠতে পারবে? অনেকে এই প্রশ্নটা করতে শুরু করেছে, এমনকি দলের মধ্যেও এই কথাটা গুঞ্জরিত হচ্ছে। কিন্তু কিভাবে তাদের এই যাকে বলা হয় বিরোধী রাজনীতিতে তারা কিভাবে বাড়তে পারে, কিভাবে এগোতে পারে, এই নিয়ে কতগুলো চিন্তা আমাদের কিছু মাথায় আসে। কিন্তু আলিমুদ্দিনের মাথায় সেগুলো এলেও তারা কাজে রূপায়িত করতে পারে না বা করতে চায় না। এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। যেমন ধরুন, আমি এই প্রথমেই বলছিলাম বিটি রণদেবের কথা, সেই তখন থেকে শুরু। বিটি রণদেবে যে কথাটা বলেছিলেন, সশস্ত্র সংগ্রামের পথ, সশস্ত্র বিপ্লবের পথ, নকশালবাড়ি হয়েছে, নষ্ট হয়ে গিয়েছে, কত ছেলে পুলের জীবন নষ্ট হয়ে গিয়েছে। আমরা দেখেছি কত উন্নত মানের ছেলে, তারা শিক্ষিত, নষ্ট হয়ে গিয়েছে। কারণ ভারতের গণতান্ত্রিক কাঠামোয় সেটা চলেনি, সংসদীয় গণতন্ত্রে তা চলে না। এটা তারা বুঝলো 2 বছর পরে। 2 বছর পরে রণদেবের লাইন পরিত্যক্ত হলো, সংসদীয় গণতন্ত্রে এলো। কিন্তু সংসদীয় গণতন্ত্রে এলো, ভেতরে যে দীক্ষাটা নিয়েছিল তার থেকে কিন্তু বেরোতে পারেনি সিপিআইএম, মানে তখনকার কমিউনিস্ট পার্টি, বা এখন মূলত সিপিআইএম, তারাও বেরোতে পারেনি। কেন বেরোতে পারেনি? কারণ মূলত তারা এই বইয়ে লেখা আছে, মার্কস লিখেছেন, লেনিন লিখেছেন, এঙ্গেলস লিখেছেন, তার বাইরে কিছু কথা ভাবতে তাদের খুব কষ্ট হয়। তারা মনে করেন তারা হচ্ছেন ইনফ্যালেবল। ইনফ্যালেবল মানে যা বলেছেন ভুল। এদিকে তারা বলে বৈজ্ঞানিক চিন্তা ভাবনা দরকার, বিজ্ঞানের যে চিন্তা ভাবনা তাতে তো প্রতি মুহূর্তে প্রশ্ন করার দরকার। তো সেই প্রশ্নটা তারা করেন না, নিজেদের কাছেও সম্মুখীন হতে চান না। এটা হচ্ছে মূল দোষ। তারা কিন্তু দীর্ঘদিন রাজত্ব করেছে পশ্চিমবঙ্গে, কেরালাতে তারা ছিল, এখনো আছে, ত্রিপুরায় তারা ছিল, এখন নেই। বাংলার কেরলের মধ্যে, আমি বাংলার কথা এই জন্য বিশেষভাবে বলছি, এই কারণে, এই যে বাংলা দলটা কেন ক্রমেই কুপমণ্ডুক হয়ে পড়েছে। প্রথম কথা আসি সংসদীয় গণতন্ত্রে। তারা মনে করলো সংসদীয় গণতন্ত্রে আসবে, ভারতবর্ষে সংসদীয় গণতন্ত্র আছে। সংসদীয় গণতন্ত্রের মূল কথাটা কোথায়? মূল কথাটাই হচ্ছে যে ক্ষমতা। ক্ষমতা যদি না থাকে তাহলে কিছুই নেই। কারণ ক্ষমতা কিসের ক্ষমতা? জনগণের ক্ষমতা। জনগণ সেই ক্ষমতা অর্পণ করেছে নির্বাচিত প্রতিনিধিদের কাছে। কাজে নির্বাচিত প্রতিনিধিরাই তো ঠিক করবেন কি করা উচিত মানুষের জন্য, মানুষের পকেটে কত টাকা দিতে হবে, মানুষের সুখ কি করে হবে, মানুষ বাজারটা যাবে কোন টাকা নিয়ে, সংসারটা চলবে কি করে, চাকরি বাকরি কি হবে, কর্মসংস্থান কি হবে, ইনফ্লেশন কমবে কিনা, সবই তো নির্বাচিত প্রতিনিধিরাই ঠিক করেন। আমলারা তার তলায় কাজ করেন। তবে হ্যাঁ, আমলাদের বোধ বুদ্ধি বিচার সবই নিতে হয়। কিন্তু এরা কি করলে, নির্বাচিত প্রতিনিধিদের মাথায় বসে গেল দল। দলং শরণং গচ্ছামি, এটা পান্নালাল দাশগুপ্ত বলেছিলেন। সত্যি তাই, দলই শেষ কথা। ঠিক লক্ষ্য করবেন কোথায় মিলটা বলছি, যে কোনো ধর্মীয় সংগঠনও তাই হয়। এই বিজেপি ওলারা সবসময় বলে পুরাণে লেখা আছে, বেদে লেখা আছে, আবার মুসলিমরা বলে কিতাবে লেখা আছে। এনারও তাই বলেন কিতাবে লেখা আছে। কিতাবে লেখা থাকলে হয় না। দেখুন বিজেপির সঙ্গে কোথায় ফারাক, দেখুন বিজেপির সঙ্গে কোথায় ফারাক। বিজেপি কিন্তু মুখে বললো অনেক কথা, কিন্তু দেখুন গান্ধীকে আত্মস্থ করলো, আম্বেদকরকে আত্মস্থ করলো। মানে আত্মস্থ মানে কিরকম, এই নিয়ে আমাদের লোক, অন্য কারোর নয়, আমাদের লোক। এবং তাদের মূর্তিতে ছবিতে মালা পরানো হলো, দলীয় সংগঠনে তাদের সম্মান জানানো শুরু হলো। বিজেপি কি করে এগোলো? বিজেপি একটা জায়গাতেই এগিয়ে গেল,
সেটা হচ্ছে আরএসএস বিভিন্নভাবে যে সংগঠনটা বাড়ালো তাদের, সেই সংগঠনের মধ্যে কিন্তু ধর্মের যে সুরসুরি সেটা তো আছে। একই সঙ্গে আরেকটা জিনিস তারা করলো, তারা কিন্তু অন্য দলের যে কোনো যাদের মধ্যে সাংগঠনিক দক্ষতা আছে, প্রশাসনিক দক্ষতা আছে, তাদের হজম করে নিয়ে নিল কোনো রকম বিচার না করে তাদের দীক্ষিত করলো নিজেদের মন্ত্রে। আপনি মহারাষ্ট্রে দেখুন অজিত পাওয়ার, একনাথ শিন্দে, এদের সঙ্গে এত ঝগড়া ছিল উদ্ধব ঠাকরের সঙ্গে, তারই শিষ্য একনাথ শিন্দে তাকে গ্রহণ করে নিল, অজিত পাওয়ারকে নিয়ে নিল। সবাই বলবে তো অন্যায় করেছে, হ্যাঁ অন্যায় তো করেছে, ঘোরতর অন্যায় করেছে, কিন্তু অন্যায়টা আপনি প্রমাণ করতে পারছেন না, সুপ্রিম কোর্ট পর্যন্ত তা বলছে না। ক্ষমতা এসেছে, সংগঠন বাড়ছে, সব জায়গায় হয়েছে, এটা আমরা জানি। আমি বলছি না যে যার বিরুদ্ধে বিরাট পাহাড় প্রমাণ দুর্নীতি তাকে গ্রহণ করতে হবে, না, তা আমি বলছি না, মোটেই তা নয়। কারণ এই জায়গাটায় বামপন্থীদের একটা বিরাট সুনাম ছিল। আমি বলছি সিংহভাগ নেতা নেত্রী আমি দেখেছি বামপন্থীদের, যারা নিচু স্তরে কাজ করেছেন, এমনকি উপরের স্তরেও, সে বুদ্ধদেব ভট্টাচার্য, জ্যোতি বসু বা বিমান বসু, সবাই কেউ তাদের দুর্নীতিগ্রস্ত বলে কোনো রকমের অপবাদ দিতে পারবেন না, কোনো রকম দিতে পারেনি কেউ। এবং বেশিরভাগই গ্রিডি, যাকে বলা হয় লোভ, এটা নেই। হ্যাঁ, তার মধ্যে কিছু কিছু ছিল না, নিশ্চয়ই ছিল। তাদের মধ্যে কয়েকজনের আমরা দেখেছি পরে তারা অন্য দলে চলে গিয়েছে, কাজে আদর্শ দিয়েও তাদের আটকানো যায়নি। এমনকি আমরা জানি এই যে শিলিগুড়ির শঙ্কর ঘোষ, হাতে উল্কি আঁকা আছে চে গেভারার, বিজেপিতে চলে গিয়েছে। আমরা জানি আরো অন্য অনেক নেতা তা করেছে। আমরা জানি যে কে কোথায় গিয়েছেন। লক্ষণ শেঠ বহুবার চেষ্টা করেছেন, কখনো তৃণমূলে ঢোকবার, কখনো কংগ্রেসে ঢোকবার, বিভিন্নভাবে চেষ্টা করেছেন। আমি এই ব্যতিক্রমীদের কথা বলছি না, আমি মূলত যে কথাটা বলতে চাইছি এই সততার প্রশ্নে, স্বচ্ছতার প্রশ্নে তারা অনেক বিশ্বাসযোগ্য ছিলেন। কিন্তু শুধু সেটা দিয়ে দেখলে তো হয় না। যদি দল বাড়াতে হয়, পরিসর বাড়াতে হয়, তাহলে তো অনেককে গ্রহণ করতে হয়। সেই গ্রহণের মধ্যে বারবার ফেল করেছে বামেরা বরাবর। এর আগেও জ্যোতি বসুর সময় থেকে আমরা দেখেছি কমিউনিস্ট আন্দোলন চলেছে, স্ট্রাইক হয়েছে, মার্কিন সাম্রাজ্যবাদ সেদিন থেকে চলছে। মার্কিন সাম্রাজ্যবাদ বলতে কি, এ কি সাধারণ বাঙালি পুরুলিয়ার খেটে খাওয়া, কুচবিহারের খেটে খাওয়া মানুষটা বোঝেন না। তিনি বোঝেন তার কি করে সুরাহা হচ্ছে, তা না বলে শুধু মিছিল করা মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে। মার্কিন সাম্রাজ্যবাদী শেষ সাম্রাজ্যবাদ, পুটিনের সাম্রাজ্যবাদ নয়, এই যেই বলতে চাইছিলাম। আজও ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ নিয়ে চুপ করে থাকে বামপন্থীরা, কিছু বলতে পারেন না। কেন? যুদ্ধ তো। কেন বলেন না যে পুটিনের এটা ঠিক হচ্ছে না, তিনি তো কমিউনিস্ট, অন্তত কমিউনিস্ট পার্টি করার লোক, তো তার তো যুদ্ধ করা উচিত নয়। কমিউনিস্ট পার্টি তো যুদ্ধে বিশ্বাস করে না। কোথায়? নাকি এটা সশস্ত্র বিপ্লব হচ্ছে? তা তো নয়। অন্যদিকে যেখানে দেশের প্রয়োজন, যে সমস্ত মানুষেরা সরকারি সাহায্য পাচ্ছে না, এই যে সামাজিক আন্দোলনটা করা উচিত ছিল, সেখান থেকে তারা পিছিয়ে এসেছে। কেন পিছিয়ে এসেছে? কারণ এটা হচ্ছে তাদের জেনেটিক একটা ডিফেক্ট। এই ডিফেক্টটা আজকে নতুন নয়, এই গোটাটাই এসেছে এই আদর্শগত অবস্থানের দিক থেকে। এখন তারা গান্ধীজির প্রতি সম্মান প্রদর্শন করছে, এমনকি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি তারা বলছেন গান্ধীজি পথ আমাদের পথ, গোডসের পথ আমাদের পথ নয়, এসব বলছেন। কিন্তু দলে কোনো ফটো টাঙাচ্ছেন কি? না, দলে সেই ফটো টাঙানো থাকছে মার্কস, এঙ্গেলস আর লেনিন। কেন? আম্বেদকর কেন নেই? ভগৎ সিং কেন নেই? আজকে এই নারীবাদের যুগে, নারীবাদ কেন বলতে চাইছি, কারণ নারীরা যেভাবে এগিয়ে আসছে, বামেরা বরাবর খুব সোশ্যাল ইকুয়ালিটিতে বিশ্বাস করে, সমতায় বিশ্বাস করে। কোনো নারী চরিত্র আপনি প্রায় পাবেন না, বৃন্দা কারাত ছাড়া নামই পাবেন না, খুঁজে পাবেন না, আলিমুদ্দিনে কাউকে পাবেন না এমন নেত্রী যিনি বলছেন যে আগামী দিনে দল কিভাবে চলবে। না,
কারণ এরা এখনো সেই পুরুষতন্ত্রে বিশ্বাস করে। কেন বিশ্বাস করে? কারণ ওদের কাছে ওই যে মার্কস, লেনিন, এঙ্গেলস সব পুরুষ, কোনো নারী নেই, মহিলা নেই, এনাদের ছবি আছে টাঙানো, এটাই বিশ্বাস করেন। কাজেই ওনারা কি হয়েছে সমস্যা, পরিসরটাই বাড়ছে না। এবার দেখা যায় কিরকম, যদি বাড়তো তাহলে ওনারা অন্যভাবে ভাবতেন। সংসদীয় গণতন্ত্রের ক্ষমতায় যেতে হবে, ক্ষমতা রাখতে হবে, ক্ষমতা ধরেও রাখতে হবে, না রাখলে ক্রমেই তারা ব্রাত্য হয়ে যাবেন। এটা জিনিসটাই তারা বিশ্বাস করেন না, এখনো করেন না। না হলে জ্যোতি বসুকে আপনি জানি আমরা হিস্টোরিক্যাল ব্লান্ডার যেটা বলেছেন জ্যোতি বসু, তাকে প্রধানমন্ত্রিত্ব করার যে দাবি একসময় উঠেছিল তাকে এক কথায় নস্যাৎ করে দিয়েছিল পলিট ব্যুরো। সোমনাথ চট্টোপাধ্যায়, ভেবে দেখুন আপনারা, বহিষ্কার করে দিলেন। মানে আপনি সংকুচিত করছেন দলটাকে, প্রসারণ করছেন না। সমাজতন্ত্র মানে সমাজতান্ত্রিক যত নেতা আছেন, ধরুন প্রচুর নেতা আছেন, নেত্রী আছেন, তাদের একসঙ্গে নিয়ে চলার কোনো রকমের চেষ্টা দেখি না। এতদিনে এই সিপিআই এমএল এর সঙ্গে, লিবারেশনের সঙ্গে একটা জোট হয়েছে, তাও সেই জোটটা কতদিন টিকবে বলা খুব মুশকিল। এবং যে জোটটা হয়েছে সেটাও ফেভিকল দিয়ে জোড়া নয়। সামগ্রিকভাবে একটা মঞ্চ করে আমি সকলকে ডাকি, গণতান্ত্রিক মানুষ, সমমনস্ক মানুষ, যারা সিপিআইএম এর ধ্বজাধারী নন কিন্তু একভাবে সমাজটাকে দেখেন, যারা মনে করেন অতি দক্ষিণপন্থী দলরা খুব শত্রু দেশের, যারা মনে করেন এই যে কট্টর ধর্মীয় তাস যারা খেলে তারা দেশটাকে ভেঙে দিতে পারে, এরকম প্রচুর মানুষ আছেন, তাদের নিয়ে চলতে হবে। কিন্তু তার মানে এই নয় সমস্ত যারাই ওই মঞ্চে উঠবেন সবাই বলবেন আমরা নাস্তিক, তা হয় না। কমিউনিস্ট পার্টির মেম্বার্স বা যারা সমর্থক, তাদের অজস্র মানুষ আছেন যারা বাড়িতে লক্ষ্মী পুজো করেন, সরস্বতী পুজো করেন। মানুষ হিসেবে তো তারা ভালো, সেই ভালো মানুষগুলোকে খুঁজতে হবে, দলের অন্তর্ভুক্ত করতে হবে, কিন্তু আপনারা করবেন না। বিজেপি যেরকম মিসড কল দিয়ে 1 কোটি সদস্য চাইছে, ভেবে দেখুন বামেরা কোনোদিন সেটা ভাবতে পারবে? পারবে না। এই জন্যে বামেদের এই অবস্থা চলতে থাকবে। আমি ঠিক ক্যারিলোর কথাটা এই কথাই বলতে চাইছিলাম, বলে শেষ করব। ক্যারিলো এইটাই বলেছিলেন যে বামপন্থীদের ভাবতে হবে নতুনভাবে, নতুনভাবে ভাবতে হবে সংসদীয় গণতন্ত্রে কিভাবে ক্ষমতা ধরতে হবে, চলতে হবে। এবং শুধু তাই নয়, এই যে প্রাইভেট এন্টারপ্রাইজ কি করে নিয়ে আসবো, একসঙ্গে চলতে হবে, সরকারের সেখানে দৃষ্টি থাকবে। সামাজিক সংগঠনগুলো আছে, যে স্বেচ্ছাসেবী সংগঠন, যেগুলোকে একটা সময় এই বামেরা একেবারে শুধু খারিজ নয় ব্রাত্য করে দিয়েছিল। এমনকি শুনুন চিপকো মুভমেন্ট, সেই চিপকো মুভমেন্ট পর্যন্ত সমর্থন করেনি বামেদের অনেকেই। কেন করেনি? তার কারণ তাদের মনে হয়েছিল এরপরে ইন্ডাস্ট্রি মার খাবে, শিল্প মার খাবে, আর শিল্প যদি মার খায় তাহলে শিল্পের কারণে যে সর্বহারা শ্রেণী তৈরি হতো, মানে শিল্পের থেকে যারা বেরিয়ে আসবেন, চাকরি পাবেন অথবা পাবেন না, শ্রমিক শ্রেণী শ্রমিক হবে বা সর্বহারা হবে, তাদের নিয়ে বিপ্লব হবে, না হলে বিপ্লব হবে না। তারা বিপ্লবের স্বপ্ন দেখেন। বিপ্লব ওইভাবে হয় না। একটা গণতান্ত্রিক দেশে কাঠামো আছে, যেখানে সেই গণতান্ত্রিক কাঠামো যদি আপনারা বিশ্বাস করেন তাহলে সেভাবেই চলতে হবে আপনাদের। এখানে তো তাই চলার কথা, কিন্তু আপনারা চলছেন না। মুখে মুখে বলছেন আপনারা আইএসএফ, মুখে মুখে বলছেন আপনারা লিবারেশন। সাধারণ নাগরিকদের ডেকে কেন আপনারা সেখানে সম্মেলন করছেন না? কেন কোনো মঞ্চ করছেন না? কেন সভা করছেন না? কেন সেখানে বুদ্ধিজীবীদের কোনো আলোচনা হচ্ছে না? শুধু নিজেদের দলের লোক, নিজেদের সমর্থক, তা নয়। দরকার হলে বামেদের মধ্যেও যারা বিরোধী, বামেদের সমালোচক, কিন্তু যারা দক্ষিণপন্থী রাজনীতিতে বিশ্বাসী নন, তাদের ডাকুন, তবে তো পরিসর বাড়বে। কংগ্রেস তো এটা করেছে। কংগ্রেসের সঙ্গে সিপিএম এর এত সম্পর্ক খারাপ ছিল, কিন্তু কই, কংগ্রেস তো সেটা মানেনি। রাহুল গান্ধী বিশেষ করে মানেনি, যার জন্য কংগ্রেস এখনো টিকে আছে, সর্বভারতীয় দল হিসেবে টিকে আছে। এবং এখনো বিজেপিকে কংগ্রেসকে ভয় পেতে হয়। কংগ্রেস ভয় পাচ্ছে, তবুও ভয় পেতে হয়। আগামী দিনে
এই বামপন্থী রাজনীতি থাকাটা খুব জরুরি। কেন জরুরি? আমি নিজে বামপন্থী নয়, কিন্তু আমি মনে করি এই গণতান্ত্রিক দেশে গণতন্ত্র প্রিয় মানুষ বামপন্থায় যে যে আদর্শ আছে সেই আদর্শের প্রতি যদি একনিষ্ঠ থাকেন তাহলে দেশটা ভালো হবে। কিন্তু হচ্ছে না, এই রাজ্যেও সেটা হচ্ছে না। এটাই দুর্ভাগ্যের। কারণ আপনারা নিজের বৃত্ত ছেড়ে কেউ বেরোতে পারছেন না, এবং নিজের ওই কেতাব ছেড়ে কেউ বেরোতে পারছেন না। আপনারা নতুন পথের দিশারি হতে চান না, কারণ আপনারা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে বিশ্বাস করেন না, আপনার প্রশ্নে বিশ্বাস করেন না। আপনারা শুধু তর্জনী তুলে বলতে পারেন চুপ করে থাকো তোমরা, আমি যা বলছি সেটাই ঠিক। এটা হয় না। ভালো থাকবেন সকলে, আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের এপিসোডে। নমস্কার।